সি সি দুনিয়া থেকে লাজ সরম উঠা গেছে একেবারে। আমার মাইয়াটা ঘুমাইতেছে এইখানে, ডাঙ্গর বেড়া বেড়ি দরজা খুইলা বাসর করছে। কথাগুলো বলে মাইমুনার শাড়ির আঁচল টেনে মুখে রাখে। মাইমুনার এমন কথাবার্তায় সায়ন প্রচণ্ড বিরক্ত হয়। খালামণি, তুমি ভদ্রতা ভুলে গেছো। তুমি কি জানো না বিবাহিত কাপলদের রুমে নক করে ঢুকতে হয়? দরজা খোলা থাকুক কিংবা বন্ধ থাকুক, দরজায় নক করা একটা ভদ্রতা। আমাদের শরম লজ্জা আছে নাকি নাই সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, নিজে চিন্তা করো। রায়দা মাইমুনাকে বলে, বিয়ার সময় তো কান্তা লিছিলি, এই বিয়া করবি না কইয়া আবার এখন মাস ঘুরাইতে না লগে লগে একেবারে এই স্যামরার লগে আডার মতো লাগিয়া আসস। আমি এমন লাজিং মাইয়া মানুষ দেখি নাই। মাইমুনার কথার শব্দে মান্নান, রাফেদ, রওশনারা মর্জিনা রায়দার রুমে আসে। কি হলো আবার মাইমনা, এত রাতে চিল্লাচ্ছ কেন? মান্নান রাফেদ জিজ্ঞেস করে। তেমন কিছু না, খালা শাশুড়ি পান খেতে ইচ্ছে করছে তাই একটু ফরমাইশ করলো। এখন তো দোকান বন্ধ, আমি হয় কালকে এনে দিয়ে যাব, তখন খেয়ে নেবে। সায়ন বলে ওঠে, তুমি কেন এত রাতে এসেছো সেটা তো বললে না। রওশনারা গম্ভীর গলায় জিজ্ঞেস করে। আপনাদের বাসায় আমার মূল্যময় সম্পদ মানে আমার বউ আছে, তাই তো চলে এলাম বউকে নিতে। শ্বশুরমশাই আমরা এখন বের হচ্ছে, কালকে সকালে আপনার মেয়েকে পাঠিয়ে দিব আবার। সায়নের কথা শুনে রওশনারা চেতে যায়। না, রাই এখন যাবে না। তোমার যেতে হলে তুমি যাও, আজকে রাতটা এখানেই ও থাকবে। আমার মেয়েকে আমি এত রাতে বের হতে দিব না। রওশনারা সায়নের কথার প্রতিবাদ করে বলে, অনেক রাত হয়েছে, তাছাড়া তোমার শাশুড়িও চায় রায়দা এখানে কয়েকদিন বেরিয়ে যাক, যেহেতু ওর খালা আর খালাতো বোন এসেছে। তুমি বরং এখন ঘুমাও, সকালে উঠে আমরা এ বিষয়ে আলোচনা করব। মান্নান রাফেদ বলে, ঠিক আছে, রাতটা থাকছে, তবে আপনার মেয়েকে রেখে আমি কালকে ফিরবো না। সায়ন সোজা সাপটা উত্তর দেয়। কি অভদ্র বলা মুরব্বিগর মুখের উপর কথা কয়। রিনা ছোটকালে তোমারে নিয়া লম্বা লম্বা কথা কইতো আর এই শিক্ষা দিছে, সি সি অভদ্র বলা। নাক ছিটকে বলে মাইমুনা। বাবা চলো বসার ঘরে গিয়ে খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। বিরক্ত হয়ে রায়দা বলে, হ্যাঁ চল, আর জামাইকে তোয়ালে জামা দিয়ে আয়। কথাটা বলে মান্নান রাফেদ রুম থেকে বেরিয়ে যায়। রওশনারাও বেরিয়ে যায়। সায়ন রায়দার হাত টেনে ধরলে মাইমুনা মুখে কাপড় গুঁজে রুম থেকে বেরিয়ে যায়। মাইমুনা যেতেই রায়দা হেসে সায়নের বুকে কিল দেয়। আপনি সত্যিই অশুভ লোক, গিয়ে গোসল করে আসেন, আমি এখানেই আছি। রায়দার কথা শুনে সায়ন হেসে দেয়। নিজের তোয়ালে মান্নান রাফেদের গেঞ্জি ট্রাউজার এনে দেয় রায়দা। আমার 2 সেট কাপড় নিয়ে এসছে, এগুলো লাগবে না। বাসার ঘরের সোফায় ব্যাগটা রাখা আছে, ব্যাগটা এনে দাও। তার মানে পুরো রেডি হয়ে এসেছেন থাকার জন্য? তোমাকে নিতে এসছে, পরে মাথায় এলো যদি শাশুড়ি আসতে না দেয়, তাই কাপড় সাথে করে নিয়ে আসলাম। বউ যেখানে আমিও সেখানে। সায়নের কথা শুনে রায়দার চোখ রাঙিয়ে সায়নকে ধাক্কা দিয়ে বাথরুমে পাঠায়। বসার ঘর থেকে ব্যাগ এনে সায়নকে দেয়। গোসল ছেড়ে সায়ন বেরিয়ে দেখে রায়দা বিছানায় বসে ফোনে কিছু দেখছে। সায়ন এসে দাঁড়ালে রায়দা রুম থেকে বের হয়। পিছন পিছন সায়নও যায়। খাবার টেবিলে মান্নান রাফেদ অপেক্ষায় ছিল। সায়ন আর রায়দা আসতে মর্জিনা তিনজনকে খাবার বেড়ে দেয়। রওশনারা আর মাইমুনার রুমে বসে শলা পরামর্শ করছে। খাওয়া শেষ হতেই দুইজনে এসে উপস্থিত হয়। রায়ের আব্বু, আপনি ওরে নিয়ে রায়ের পাশের রুমে ঘুমান। আমি মার্জিনা মাইমুনা আমাদের রুমে শুব। মারিয়া তো রায়ের রুমে ঘুমাচ্ছে, রায় গিয়ে পাশে শুয়ে পড়ুক। রওশনারা বলে। রওশনারা কথা শুনে সায়নের মুখে আধা নেমে আসে। সে বুঝতে পারে তার শাশুড়ি ইচ্ছে করে এমনটা করছে। মন খারাপ করা ছাড়া সায়নের হাতে এখন কিছু নেই। অসহায় দৃষ্টিতে রায়দার দিকে তাকায়। সায়নের চাহনিতে রায়দা তার মনের কথা বুঝে যায়। সে কোনো প্রতিক্রিয়া না দেখে নিজের রুমে চলে যায়। পিছন পিছন সায়ন যেতে নিলে মাইমুনা আটকায়। রাত হইছে, মেলা গিয়া ঘুমাও। মাইমুনা সায়নকে বলে, আমার ফোনটা বইয়ের রুমে আছে, সেটা নিয়ে তারপর তো ঘুমাতে যাবো খালা শাশুড়ি। অনেক রাত হয়েছে, আপনি কি শাশুড়ির সাথে ঘুমান। সায়ন হাই তুলে বলে। সায়নের কথা শুনে মাইমুনা রুমে চলে যায়। সায়ন পা বাড়ায় রায়দার রুমে। রায়দার চুল আঁচড়াচ্ছিল। সায়ন এসে রায়দার হাত থেকে চিরুনি কেড়ে নেয়। ঘুমাতে চাননি? কিছু লাগবে? রায়দা সায়নের দিকে ফিরে জিজ্ঞেস করে। হ্যাঁ লাগবে তো। সায়ন আদুরে গলায় বলে, কি লাগবে জলদি বলেন, আবার আপনার শাশুড়ি এসে দেখলে কথা শোনাবে।
দরজার দিকে তাকিয়ে রায়দা বলে, তোমাকে লাগবে। বলছেন আমি কিভাবে ঘুমাবো? তুমি একটু শাশুড়িকে বলে ম্যানেজ করো প্লিজ। রায়দার হাত জোড়া টেনে সায়ন বলে, আপনি না পুরো বাচ্চামো করছেন। একটা রাত ম্যানেজ করেন কষ্ট করে। সায়ন চুলগুলো হাতিয়ে বলে। সায়ন মুখ কালো করে রায়দার হাত জোড়া ছেড়ে চিরুনিটা রায়দার হাতে দিয়ে রুম থেকে চলে যায়। সায়নের অবস্থা দেখে রায়দা হেসে দেয়। রুমের দরজা লাগিয়ে রায়দা শুয়ে পড়ে। সায়ন এসে মানান রাফায়েতের পাশে শুয়ে চোখ বন্ধ করে থাকে। ঘুম আসছে না, কিন্তু তার রায়দার উপর অভিমান জমেছে। পরের দিন সকালবেলা রায়দার ঘুম ভাঙে শব্দে। চোখ মুখ কুঁচকে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তবুও শব্দ কমে না। শেষে বিরক্ত হয়ে চোখ খুলে তাকায়। পাশে কারো উপস্থিতি অনুভব করে তাকালে দেখে সায়ন তাকে জড়িয়ে ঘুমাচ্ছে। চোখ ডুলিয়ে রায়দা বোঝার চেষ্টা করে এটা কি স্বপ্ন নাকি সত্যি। বাহিরের শব্দে সায়নের ঘুমও ভেঙে যায়। চোখ খুলে সে তাকালে দেখে রায়দা তার দিকেই তাকিয়ে আছে। আপনি এখানে কি করে এলেন? মারিয়া কোথায়? সায়নকে প্রশ্ন করে রায়দা। পায়ে হেঁটে এসছি ঘুমাতে, বিরক্ত করো না, একটু ঘুমোতে দাও। সারা রাত আমার ঘুম হয়নি। ঘুম জড়ানোর স্বরে সায়ন বলে, আচ্ছা ঘুমান, কিন্তু আমাকে উঠতে দিন। গিয়ে দেখি কিসের শব্দ হচ্ছে। সায়নের হাত ছড়ানোর চেষ্টা করে রায়দা বলে, হুম, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবা। ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকবা, তা উঠতে দিব না। সায়নের কথা শুনে রায়দা বুঝে যায় সায়ন ঘুমের ঘোরে আছে। সে অপেক্ষা করতে থাকে সায়ন কখন গভীর ঘুমে তলিয়ে যাবে। ঘণ্টাখানেক পর রায়দা বুঝতে পারে সায়ন গভীর ঘুমে। তাই সে আস্তে আস্তে সায়নকে নিজের থেকে সরিয়ে বিছানা থেকে উঠে। সায়নের যাতে ঘুম না ভাঙে সেই জন্য বাথরুম থেকে ব্রাশ আর ফোন নিয়ে গুটি পায়ে দরজা খুলে বাইরে থেকে রুমের দরজা লাগিয়ে বসার ঘরের বাথরুমে যায় হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে বসার ঘরে সোফা এসে রায়দা মানান রাফায়েতের পাশে বসে। আজকে মানান রাফায়েতের সাপ্তাহিক ছুটি, তাই সে বাসায় আছে। চা খেতে খেতে সে টিভি দেখছিল। জামাই কি ঘুমে এখনো? রায়দাকে জিজ্ঞেস করে মানান রাফায়েত। হ্যাঁ, এখনো ঘুমে। রায়দা জবাব দেয়, তাহলে ওকে ডাক দিও না, ঘুমাক। আমি একদম সকালে গিয়ে জামাইয়ের জন্য বাজার করে এনেছি। মানান রাফায়েতের আচরণে রায়দা খুশি হয়। মারিয়া এসে রায়দার হাত টেনে অন্য রুমে নিয়ে যায়। কি হয়েছে মারু? মনির বিয়া ঠিক হইছে, তাও এক বয়স্ক লোকের লগে। মারিয়ার মুখে এমন কথা শুনে রায়দার মনটা খারাপ হয়ে যায়। কি বলিস? এত জলদি বিয়ে দিয়ে দিবে ওকে? তোর কাছে ওর নাম্বার থাকলে দে তো আমায়। তোমার নাম্বার মনি হারাইয়া লাইছে, আর আমার কাছেও ছিল না, তাই দিবার পারি নাই। আমার ব্যাগে কাগজ আছে, তাতে ওর নাম্বার লেখা রাখছি। খাড়াও ব্যাগ আনি তোমার রুমে থেইক্কা। মারিয়ার রুমে যেতে নিলে রায়দা তাতে আটকায়। তোর ভাইয়া ঘুমাচ্ছে, এখন যদি ঘুম ভাঙার পর আমাকে পাশে না দেখে তাহলে চিল্লাবে। তাই এখন যাস না রুমে, পরে মনে করে নাম্বারটা আমাকে দিস। আচ্ছা তুই কখন ঘুম থেকে উঠেছিস? মোর তো সেই ফজরের সময় ঘুম ভাঙছে। ওইটা নামাজ পইরা ভাবছি একটু ভিডিও দেখি, তাই দরজা খুইলা টিভির ঘরে আইসা দেখি দুলাভাই সোফায় বইসা ঝিমাইতাছে। গিয়া ওনারে ডাক দিতেই দেখি ওনার চোখ দুইটা লাল হইয়া আছে। বুঝেছি রাইতে ঘুমাই নাই, তাই কইছি তোমার রুমে গিয়া ঘুমাইতে। দুলাভাই তারপর তোমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। মারিয়ার কথা শুনে রায়দা বুঝতে পারে রাতে সায়নের কষ্ট হয়েছে ঘুমাতে। ভালো কাজ করেছিস। এখন চল রান্নাঘরে গিয়ে দেখি তোর মা খালা কি করছে। রায়দা আর মারিয়া রান্নাঘরে চলে যায়। পোলাটা একেবারে ধলা, এত ধলা পোলা আর মোর একদম পছন্দ না। বেড়া মানুষ যদি ধলা হয় কেমন বিলাতি ইন্দুরের নাহাল দেখা যায়। মাইমুনা মাছ কাটতে কাটতে বলে, আমার কত ইচ্ছা ছিল একমাত্র মেয়ের ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলের কাছে বিয়ে দিব, কিন্তু শেষে এমন ছেলে মেয়েটার কপালে জুটলো যে কিনা নিজের বাপের কোম্পানিতে চাকরি করে। আচ্ছা, নিজের বাপের কোম্পানিতে কেউ বেতনভুক্ত চাকরি করে এমন শুনেছিস কখনো? রসনারা মাইমুনার দিকে ফিরে বলে, মোর বাপ দাদার জন্মেও এডি শুনি নাই। বাপের সম্পত্তি তো পোলার পুরো অধিকার, আবার চাকরি বাকরি কেন করো? আইসা এমন তো না পোলার বাপে পোলারে সম্পদের ভাগ দিব না। মাইমুনার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে রায়দা। মারিয়া মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। এতক্ষণ রান্নাঘরের পাশে দাঁড়িয়ে রায়দা আর মারিয়া সব কথা শুনেছে। হঠাৎ রায়দাকে দেখে মাইমুনা থতমত খায়। আহা খালামণি, তোমার এত চিন্তা কিসের? সায়ন সম্পত্তি পেলে মনে হচ্ছে তুমি ভাগ পাবা। রায়দা হাসতে হাসতে মাইমুনাকে বলে,
রাই, তুই কিন্তু এখন তোর খালার সাথে বিয়াদবি করছিস। এগুলো শিখাইছি তোরে? রসনারা রায়দার দিকে চোখ গরম করে বলে। কিছুই তো শিখাও নাই। আর বেয়াদবি তাদের সাথে করা যায় যাদের সম্মান আছে। তোমার বোনের আত্মসম্মান আছে বলে তো আমার মনে হয় না। রায়দার কথা শুনে রসনারা তেলে বেগুনে জ্বলে ওঠে। থাক আপা, ওরে কিছু কইয়েন না, ওর দোষ নাই। এই পোলাডাই মাইয়াডার মাথা খাইছে। আপনি কেন যে মাইয়াডারে পোলাডার লগে থাকবার দিছেন বুঝি না। আমি হইলে এই পোলারে জীবনেও মাইনা নিতাম না। মাইমুনা সুর টেনে কথাগুলো বলে। সবই আমার কপাল, বুঝলি মুনা? শান্তি নাই জীবনে। রসনারা বিলাপ করতে করতে বলে। মর্জিনা খালা, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও তো। ঘুম থেকে উঠে আজগুবি কথাবার্তা শুনে মাথা ধরে গেছে আমার। চা খেলে এখন মাথা ধরা কমবে না। 1 মগ তেতো কফি লাগবে আমার। রায়দা মর্জিনাকে বলে। নাস্তা খাইয়া নাও, এরপর বানাইয়া দিতেছি। মর্জিনা খালা জবাব দেয়। না খালা, শান ঘুম থেকে উঠলে খাবো, আপাতত কফিটাই দাও। কথাটা বলে রায়দা রান্নাঘর থেকে চলে যায়। রায়দার পিছন পিছন মারিয়াও যায়। কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমের সায়ন। রায়দা পাশে বসে সায়নের চুলে বিড়ি কাটছে। সায়নকে কিভাবে ঘুম থেকে ডাকবে বুঝতে পারছে না সে। গলা ঝেড়ে মনে মনে ঠিক করে কি বলবে। সায়ন, উঠুন, অনেক বেলা হয়েছে। বাবা ডাকছে আপনাকে, কথা বলবে আপনার সাথে। সায়ন, উঠুন না প্লিজ, আমি এখনো খাইনি, আপনি উঠলে খাবো। নিচু স্বরে সায়নের মুখের সামনে গিয়ে বলে রায়দা। সায়ন নড়ে চড়ে উঠলে রায়দা সায়নের বাহু ধরে ঝাঁকাতে থাকে। কি হলো, বিরক্ত করছো কেন? ঘুম ঘুম চোখে রায়দার দিকে তাকিয়ে সায়ন প্রশ্ন করে। এখন সকাল 11টা বাজে, উঠেন। মাত্র 11টা বাজে, অনেক সময় আছে, আর একটু ঘুমাই। কথাটা বলে রায়দা কোলে মাথা এলিয়ে দেয় সায়ন। আপনি ভুলে গেছেন আমরা এখন আপনার শ্বশুর বাড়িতে আছি? উঠেন না, পরে না হয় আবার ঘুমিয়েন। আমি কিন্তু এখনো সকালের নাস্তাটা খাইনি। রায়দার কথা শুনে মাথা তুলে তাকায় সায়ন। উঠে হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবারের টেবিলে ওয়েট করছি আপনার জন্য। কথাটা বলে রায়দা রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ ছিপ মেরে শুয়ে থেকে সায়ন উঠে বাথরুমে যায়। সায়ন আর রায়দা একসাথে নাস্তা খেয়েছে। সায়ন বেরিয়েছে মানান রাফায়েতের সাথে বাইরে। রায়দা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না দেখছে আর গ্রুপে মেসেজে আলাপ করছে। মানিয়া টিভির সামনে বসে মনোযোগ দিয়ে সিরিয়াল দেখছে। রায়দার ফোন বেজে উঠলে ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে যায় সে। হ্যাঁ অর্ক রাসেল বল। ভাই, বাসায় প্রচণ্ড অশান্তি করতেছে। হঠাৎ অশান্তি কেন? অনুপুর বিষয়ে জানতে পারছে না নাকি? আমি যে অনুবাবুকে সাহায্য করেছি এই বিষয়টা ভাইয়ের কানে আসছে। আমার তো তাদের সমস্যা নেই, আমার সমস্যা অন্য জায়গায়। কি নিয়ে ভাবছিস তুই? রুহির বিষয়টা বাসায় কীভাবে বলবো সেটাই ভাবছি। রুহিকে নিজের মনের কথা বলেছিস? রাই, তুই তো জানিস আমি প্রেম ভালোবাসা দেখিয়ে রুহিকে কোনো আশা দিতে চাই না। ওরা নিজের ঘরে বউ করে আনবো, না হয় ওরে। আর না হয় কি অর্ক, তুই এভাবে হার মেনে নিবি? এক কাজ কর, অনুপুর মতো বিয়েটা করে নে। বাসায় অলরেডি অনুর ব্যাপারটা বিষয় ঝামেলা হচ্ছে, এর মধ্যে আমি এমন কিছু করলে মা তো আর অসুস্থ হয়ে যাবে। তাছাড়া রুহির বাসায় এভাবে বিয়ে মানবেও না। তুই চিন্তা করিস না, পরিস্থিতি একটু ঠান্ডা হলেই একটা ব্যবস্থা হবে। রায়দার কথায় অর্ক কিছুটা আশ্বস্ত হয়। তুই কই আছিস? ভার্সিটি এলি না যে? আর কই থাকবো, বাপের বাড়ি এলাম, একটু বাপের বউয়ের রান্না খেতে এলাম। রায়দার কথা শুনে অর্ক হেসে দেয়। তাহলে আমরা পুরো গ্যাং চলে আসি। অনেক রান্না হচ্ছে, তোরা সবাই চলে আয়, বাপের বউকে একটু মজা দেখাই। ঠিক আছে, রেডি থাক, আমরা আসবো সময় মতো। অর্ক কল কেটে ক্যান্টিনের দিকে যায় সবাইকে ডাকতে। রায়দা রান্নাঘরে গিয়ে বলে রান্না বান্না বেশি করে করতে, ওর বন্ধু খেতে আসবে। রসনারা প্রথমে চেতে যায়, কিন্তু মর্জিনা তাকে বুঝিয়ে ঠান্ডা করে। সায়ন আর মান্নান রাফেদ বাসায় ফিরে দুপুরবেলা। সায়নের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট আর ব্যাগ দেখা যায়। মান্নান রাফেদের সঙ্গে বেরিয়েছিল এলাকার বাজারে, তখনই এসব কিনে নেয় এসে। মর্জিনা এসে ব্যাগগুলো নিয়ে যায়। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে সায়ন চোখ বন্ধ করে থাকে। মান্নান রাফেদ গোসল করতে বাথরুমে ঢুকেছে। এইটা খান, ভালো লাগবো। মারিয়ার কণ্ঠ পেয়ে সায়ন চোখ মেলে তাকায়। আশেপাশে তাকিয়ে রায়দাকে না দেখে হতাশ হয় সে। পিচ্ছি, তোমার আপু কোথায়? মারিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সায়ন। সায়নের সরাসরি দৃষ্টিতে মারিয়া চোখ নামিয়ে ফেলে। আপা নিজের রুমে আছে। মারিয়ার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে সায়ন রায়দার রুমের দিকে যায়। কি মনে করে আবারও মারিয়ার দিকে ফেরত আসে সে। পকেট থেকে চকলেট বের করে মারিয়ার হাতে দিয়ে আবারও রায়দার রুমের দিকে চলে যায়। চকলেটগুলো হাতে নিয়ে মারিয়া অবাক দৃষ্টিতে সায়নের যাওয়ার পানে তাকিয়ে থাকে।
বিছানায় বসে ফোন সামনে নিয়ে কিছু একটা দেখায় ব্যস্ত রায়দা। সায়ন রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে রায়দার সামনে এসে দাঁড়ায়। শব্দ পেয়ে ফোন থেকে মুখ তুলে তাকায় সে। রায়দা ফোন লক করে রাখতে নিলে সায়ন ফোন কেড়ে নেয়। সারাদিন ফোনে কার সাথে তো আলাপ করো? ফোনের দিকে তাকিয়ে সায়ন প্রশ্ন করে। কার সাথে? আবার আমার বয়ফ্রেন্ডের সাথে। দুষ্টু হেসে রায়দা বলে। রায়দার ফোনটা বিছানায় রেখে রায়দার দুগাল এক হাতে চেপে ধরে সায়ন। লুক এট মি, তোমার বয়ফ্রেন্ড আমার থেকেও হ্যান্ডসাম। সায়নের কথা শুনে রায়দা ভালো করে তার দিকে তাকায়। অবশ্যই আপনার থেকে দ্বিগুণ হ্যান্ডসাম। হাজারো মেয়ের বাস। থুকু ক্রাশ। রায়দার কথা শুনে সায়ন হেসে দেয়। এটা একটু খাও। শরবতের গ্লাসটা রায়দার সামনে ধরে সায়ন। রায়দার কথার কোনো প্রতিক্রিয়া সায়ন দেখায় না, যে গ্লাসটা রায়দার সামনে ধরেই রাখে। আমি এখন শরবত খাবো না, আপনিই খান। কথাটা বলে শরবতের গ্লাসটা নেয় রায়দা। ছোট্ট একটা চুমুক দিয়ে শরবত খেয়ে সায়নের দিকে গ্লাসটা ফেরত দেয়। সায়ন এটাই চাচ্ছিল, তবে মনের কথা প্রকাশ করলো না। গ্লাসটা নিয়ে রায়দার পাশে বসে বাকি শরবতটা খেয়ে নেয় সায়ন। তোমার খাওয়ার শরবত খেতে বেশি মজা। ঘাড় কাত করে রায়দার দিকে তাকিয়ে সায়ন বলে। মজা মানে? আপনি কিভাবে জানেন? এর আগেও খেয়েছেন নাকি? বিয়ের আগে 2বার খেয়েছিলাম। একবার মামার বাসায় তোমার রেখে যাওয়া ট্যাঙের শরবত, আরেকবার তোমার নানুর বাসায়। সায়নের কথা শুনে রায়দার মনে পড়ে ঘটনাগুলো। চোখ বড় বড় করে অবাক চোখে সে সায়নের দিকে তাকায়। আপনি আসলেই পারেন পাগলামো করতে। এত পাগলামো কেন করেন? আমি না থাকলে তো আপনার খুব কষ্ট হবে, তখন কিভাবে সামলাবেন নিজেকে? রায়দার কথা শুনে সায়ন চোখ মুখ শক্ত করে ফেলে। কেন আবার ছেড়ে যাওয়ার প্ল্যান করছো? তোমার কি মনে হয় বিনা কারণে তুমি আমাকে ছাড়তে চাইলে আমি তোমায় যেতে দেব? ঠান্ডা স্বরে কথাগুলো বলে সায়ন। রায়দা বরাবরই সায়নের ঠান্ডা স্বরে বলা কথাগুলো ভয় পায়। হুট করে সায়ন এভাবে কথাগুলো বলবে বুঝতে পারেনি সে। তাৎক্ষণিক নিজেকে সামনে জোরপূর্বক হাসি দেয়। আরে আপনি সব বিষয় এত সিরিয়াসলি নেন কেন? আমি তো এমনি জানার জন্য জিজ্ঞেস করেছি। রায়দার কথা শুনে সায়ন কোনো জবাব দেয় না। বসা থেকে উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায় সে। সায়ন চলে যেতে রায়দা হাঁপ ছেড়ে বাঁচে। আজকাল হুটহাট সায়নের মেজাজ সে আন্দাজ করতে পারে না। কখন কোন কথার কি প্রতিক্রিয়া দেখাবে সায়ন, সেটাই এখন রায়দার কাছে এক প্রকার সারপ্রাইজ। কলিং বেল বেজে উঠলে মারিয়া গিয়ে দরজা খুলে সকলকে ঠেলে বাপ্পি আগে ঢুকে গিয়ে সোফায় বসে হাঁপাতে থাকে। মর্জিনা খালা, জলদি বরফ পানি আনেন, আমি মরে গেলাম গরমে। বাপ্পি চিল্লানি দিয়ে বলে। এই তো এসে গেছে বাদরের দল। এই পোলাপানগুলোর সাথে মিশে আমার মেয়েটা যা একটু ভালো হচ্ছিল তাও গেছে। এদের দেখলে আমার শরীর জ্বলে। বিড়বিড় করে কথাগুলো বলে রওশনারা। চিন্তা করবেন না আপা, আমি আইসকা সবগুলোরে সাইজ কইরা দিমু। মাইমুনা রওশনারা কাঁধে হাত রেখে বলে। অর্ক এসে বাপ্পির মাথায় থাপ্পড় দিয়ে ইশারায় রায়দার রুমে যেতে বলে। যে আমি আসতেছি। আরে ভাই, আপনি এখানে ভালো আছেন? সায়নকে সামনের সবাই বসা দেখে বাপ্পি বলে। এটা যেহেতু আমার শ্বশুর বাড়ি, তাই আমার এখানে থাকাটা অস্বাভাবিক কিছু না। আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? হালকা হেসে সায়ন বলে। এই তো ভাই ভালো, এই তো ভাই ভালো। ওর কথা কিছু মনে করবেন না, বদমাইশ ওর রক্তে রক্তে। অর্ক জবাব দেয়। মর্জিনা কাজে ব্যস্ত থাকায় মারিয়া ঠান্ডা পানি আর শরবত এনে বাপ্পিকে দেয়। মর্জিনা খালা কি প্লাস্টিক সার্জারি করাইছো? চেহারা পাল্টাইয়া গেছে, আবার তোমার কিশোরী কিশোরী লাগতেছে। বাপ্পি অবাক চোখে মারিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। এটা মারিয়া, রিয়ের খালাতো বোন। সায়ন জবাব দেয়। ও, আমি তো ভাবলাম মর্জিনা খালা প্লাস্টিক সার্জারি করাইছে। বাপ্পির কথা শুনে মারিয়ার সন্ধিহান দৃষ্টিতে তাকায়। মারিয়ার দিকে তাকিয়ে বাপ্পি বোকা হাসি দিয়ে গ্লাস দুটো নিয়ে রায়দার রুমে চলে যায়। ফাহিম, পায়েল, অর্ক ও রায়দার বিছানায় বসে গল্প করছিল রায়দার সাথে। বাপ্পি এসে চেয়ার টেনে বসে ওদের সাথে গল্পে মেতে ওঠে। একটু পর মারিয়া এসে বাকিদের শরবত দিয়ে যায়। দুপুরে খাবার টেবিলে সায়ন, মানান, রাফেদ, অর্ক, ফাহিম, বাপ্পি আর পায়েল বসে খেতে থাকে। যদিও পায়েল চাচ্ছিল রায়দার সাথে খেতে, কিন্তু রায়দা ধমক দিয়ে পায়েলকে বসায়। মর্জিনা, মারিয়া আর রায়দা মিলিয়ে সকলকে খাবার বেড়ে দেয়। আজকালকার পোলা মাইয়া গুলা এক্সের বেয়াদব, লাজ শরম বেকাপ খাইয়া লইছে। নিজেরা খাইতে বইছে অথচ মোগরে একবারও উঠল না। মাইমুনা বিলাপ করতে করতে বলে। কথাটা শুনে রায়দার বন্ধুরা লজ্জা পায়। বিষয়টা বুঝতে পেরে সায়ন বিরক্ত হয়। খালা শাশুড়ি, রোজটা মজা হয়েছে অনেক। এদিকে আসেন, আপনাকে একটু খাইয়ে দিই। নেই, একটু খান, একদম লজ্জা পাবেন না। পোলাপনের লজ্জা নেই,
কিন্তু আপনার তো আছে, তাই বললাম। পিছনে ঘুরে মাইমুনার দিকে রোজটা ধরে সায়ন কথাগুলো বলে। সায়নের কথা শুনে মান্নান রাফায়েতের মুখে হাসি চলে আসে। মিটমিট করে সে হাসতে থাকে। রায়দা শব্দ করে হেসে দিলে সায়ন বাদে বাকিরাও হেসে দেয়। মোর চিন্তা করা লাগবো না, খাও বেশি বেশি। মাইমুনা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি না খেলে আমি খেয়ে ফেলি। মজা হয়েছে অনেক। কে রান্না করেছে? সায়ন মর্জিনাকে জিজ্ঞেস করে। রসন আপা রানছে। মর্জিনা জবাব দেয়, শাশুড়ি, আপনার হাতে জাদু আছে। এরকম মজার রান্না খেতে হলেও প্রতি সপ্তাহে শ্বশুরবাড়ি আসবো। রওশন আরার দিকে তাকিয়ে সায়ন বলে। রওশনারা কোনো জবাব না দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। পিছন পিছন মাইমুনাও যায়। রায়দা সায়নের দিকে তাকিয়ে চোখ রাঙালে ভদ্র ছেলের মতো সায়ন কথা বন্ধ করে খেতে থাকে। খাওয়ার শেষ হতেই রায়দার বন্ধুরা এসে রুম দখল করে নেয়। সায়ন অসহায়ের মতো পাশে শুয়ে যায় বিশ্রাম নিতে। রায়দা খাবারের প্লেট নিয়ে রুমে আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে। ঘণ্টাখানেক আড্ডা দেওয়ার পর বিকাল নামলেই রায়দার বন্ধুরা বিদায় নেয়। রায়দা ফোন হাতে নিয়ে দেখে সায়ন কল দিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকে, সে দেখেনি। রায়দা যে পাশের রুমে সায়নের সাথে কথা বলতে, কিন্তু সায়নকে সেখানে পায় না। বসার ঘরে গেলেও সায়নকে দেখে না। সায়নের নাম্বারে কল দিলে সায়ন কল কেটে মেসেজ দেয়। তখন তুমি কল রিসিভ করোনি, তা এখন আমি তোমার কল রিসিভ করবো না। মেসেজটা পড়ে আগা মাথা কিছুই রায়দা বুঝতে পারে না। মারিয়াকে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় সায়ন তার বাবার সাথে আবারও বাইরে হাঁটতে গেছে। মাগরিবের পর মান্নান রাফায়েত আর সায়ন বাসায় ফিরে। রায়দা নিজের রুমে মারিয়াকে নিয়ে জামা দেখাচ্ছিল। দেখ, এখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে নে। মারিয়াকে বলে রায়দা। মারিয়া একে একে রায়দার জামাগুলো দেখতে থাকে। রি, আজকে কিন্তু আমরা ফ্ল্যাটে ফিরবো, চলো এখনই বের হই, নাহলে রাত হলে শাশুড়ি আবার তোমাকে যেতে দিতে চাইবে না। সায়ন রায়দাকে বলে। হুট করে সায়নের গলা পেয়ে রায়দা এবং মারিয়া দুজনে দেখায়। মাত্র তো সন্ধ্যা হলো, রাতে খেয়ে তারপর ফিরবো। রায়দা বলে, একদম না, এখনই চলো। কালকে না তোমার সিটি আছে, এখান থেকে ভার্সিটি যেতে লেট হবে। সায়নের কথা শুনে রায়দার মনে পড়ে সিটির কথা। আচ্ছা, বাবাকে গিয়ে বলেন আমি আসছি। রায়দার কথা শুনে সায়ন বসার ঘরে চলে যায় মান্নান রাফায়েতকে বলতে। সায়ন চলে যেতে মারিয়া এসে রায়দাকে জড়িয়ে ধরে। আপা, এত জলদি চইলা যাবেন? রায়দার দিকে তাকিয়ে মারিয়া বলে, ক্লাস শেষ করে কালকে আবার আসবো। হ্যাঁ, এখন যদি না যাই তাহলে তোর ভাইয়া রাগ করবে, আর ওনাকে রাগ করতে দেখলে আমার মোটেও ভালো লাগে না। রায়দার কথা শুনে মারিয়া চমকে দেখায়। আজকে রাতটা আমার রুমে ঘুমা, তবে তোর মাকে কিন্তু এই রুমে ঘুমোতে দিবি না। মারিয়ার গাল টেনে রায়দা বলে। রায়দার কথা শুনে মারিয়া খুশি হয়। রায়দা এসেছে পরে এই রুমে সে ঢুকতে পেরেছে। রায়দা না থাকলে রুমটা তালা মারা থাকে। রুমের তালার চাবি মারিয়ার হাতে দেয় রায়দা। বসার ঘর থেকে রসনার চেঁচামেচি শুনে বুঝে যায় নিশ্চয় সায়নের কথায় তার মা চেতে গেছে। ব্যাগ কাঁধে নিয়ে রায়দা রুম থেকে বের হয়। বাবা, আমরা এখন ফ্ল্যাটে ফিরবো। কালকে আবার সিটি আছে, তো আবার ইম্পর্টেন্ট ক্লাসও আছে, মিস দেওয়া যাবে না। আমি চেষ্টা করব ক্লাস শেষ করে আসার। মান্নান রাফায়েতকে বলে রায়দা। রসনারা রেগে রায়দাকে বলে, আরে তুমি থামো তো, মেয়েটার কথা বোঝার চেষ্টা করো আগে। যাবি ঠিক আছে, কিন্তু রাতে খেয়ে যা, না হলে গিয়ে এখন কি খাবি? মান্নান রাফায়েত বলে, না বাবা, এখনো তেমন রাত হয়নি, খাওয়ার ওয়েট করলে রাত বেড়ে যাবে। আমরা গিয়ে একটা ব্যবস্থা করে নিব, চিন্তা করো না। রায়দা জবাব দেয়, তা করতে হইব না, টিভির বাড়িতে আমি খাবার দিয়ে দিছি, এই নাও ধরো। রায়দার হাতে একটা বড় টিফিন বাটি ধরিয়ে দিয়ে মর্জিনা বলে। রায়দা হেসে বাটিটা নেয়, মর্জিনা খালাকে জড়িয়ে ধরে এরপর মান্নান রাফায়েতকে বিদায় জানায়। সায়ন আগে নেমে যায় গাড়ি বের করতে গ্যারেজ থেকে। মারিয়া এসে রায়দাকে লিফট পর্যন্ত এগিয়ে দেয়। রসনারা আর মাইমুনা একপাশে দাঁড়িয়ে সব দেখতে থাকে। একসময় রাগ করে রসনারা নিজের রুমে চলে যায়। লিফট দিয়ে নিচে নেমে রায়দা দেখে সায়ন গাড়ি বের করেছে। রায়দা গাড়িতে উঠলে সায়ন গাড়ি স্টার্ট দেয়। সায়ন আর রায়দা যখন ফ্ল্যাটে ফেরে তখন প্রায় রাত 10টা বাজে। জ্যামে ঠেলে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। রায়দা হাত মুখ ধুয়ে খাবার নিয়ে বসে। সায়ন এলে দুজনে মিলে খেয়ে নেয়। খাবার শেষ করে নোটগুলো বের করে রায়দা পড়তে বসে বিছানার এক পাশে। আর এক পাশে সায়ন শুয়ে রায়দার দিকে তাকিয়ে থাকে। রায়দার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে সায়ন। মধ্যরাতে রায়দা দেখে সায়ন ঘুমাচ্ছে। পড়া শেষ করে রায়দাও শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রায়দা তাড়াহুড়ো করে রেডি হয়। সায়নও রেডি হয়ে বের হয় রায়দাকে পৌঁছে দিতে।
রায়দাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে সে গাড়ি ঘোড়ায় তার বাসার দিকে। মাকে দেখতে তারপর যাবে অফিসে। ক্লাস সিটি আবার ক্লাস শেষ করে রায়দা এসে ক্যান্টিনে বসে। অর্ক, রুহি, জামিনী, বাপ্পি, ফাহিমও এসে বসে। ছোট এসে সকলকে চা দিয়ে যায়। চা খেয়ে ক্লান্ত ভঙ্গিতে মাথাটা টেবিলের ওপর রাখে রায়দা। আর ভালো লাগছে না, বাসায় গেলাম আমি। রায়দা বলে, আর একটা ক্লাস আছে, শেষ করে যা। জানিস তো কোন শেয়ারের ক্লাস? অনুপস্থিত দেখলে পরের ক্লাসে কি করবে সেটা মনে নেই। পায়েল বলে ওঠে, ভালো করেই মনে আছে আমার। এই খচ্চর স্যারের ক্লাসের কথা কিভাবে ভুলি? উফ, বিরক্ত লাগে আমার ওনার ক্লাস। রায়দা বলে, জরিনা, তোর প্রেম কেমন চলে? বাপ্পি পায়েলের দিকে তাকে হুট করেই বলে। বাপ্পির কথা শুনে পায়েল চোখ বড় বড় করে তাকায়। তুই তো পুরোই সিসি ক্যামেরা বাপিটা। পায়েল বাপ্পিকে খুঁতা দিয়ে বলে, পায়েলের সাথে কেউ প্রেম করে তাও সত্যি সত্যি আমার মোটেও বিশ্বাস হয় না। দুদিন পরে পায়েল এসে বলবে ছেলের এই সমস্যা সেই সমস্যা, এরকম কত প্রেমিক আসলো গেল। হঠাৎ ফাহিম বলে। ফাহিমের কথা শুনে পায়েল বাদে সবাই হেসে দেয়। ফাহিমের বাচ্চা চুপ, এমনিতে তো সবসময় চুপ থাকিস। আজকে দেখি তোর মুখে কথা ফুটেছে। আমাকে পচানোর জন্য সবগুলো রেডি থাকিস সব সময়। পায়েল ফাহিমের দিকে তাকিয়ে বলে, আচ্ছা এইসব বাদ দে, কেমন চলছে সব? রায়দা পায়েলকে জিজ্ঞেস করে। চলছে যেমন চলার কথা। পায়েল লজ্জা পেয়ে বলে। পায়েলকে লজ্জা পেতে দেখে সবাই জোরে জোরে হাসতে থাকে। সকলের হাসি দেখে পায়েল মুখ গোমড়া করে বসে থাকে। অর্ক আর চোখে রুহির হাসির দিকে তাকায়। রুহি তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে ফেলে। ক্লাসের সময় হয়ে যাওয়াতে ক্লাসের দিকে দৌড় দেয় সবাই। ক্লাস শেষ করে রায়দা ফ্ল্যাটে ফিরে। তখন প্রায় বেলা 3টা বাজে। ফ্ল্যাটে ফিরে গোসল সেরে বিছানায় শুয়ে পড়ে বিশ্রামের জন্য। বাইরে থেকে বন্ধুদের সাথে খেয়ে এসেছে, তাই খাবারের ঝামেলা এখন নেই। সবই বিছানায় শুয়েছে রায়দা। তখনই ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে সায়নের কল। হ্যাঁ বলেন, শুনছি। ক্লান্ত স্বরে রায়দা বলে, তুমি কই? সায়ন প্রশ্ন করে। আবার কই থাকবো? ক্লাস শেষ করে ফ্ল্যাটে আসছি, এখন বিছানায় ঘুমোবো। আমি আরও ভাবলাম তোমার বাবার বাসায় গেছো, তাই কল দিলাম। অনেক টায়ার্ড আমি, এখন অত দূর যাওয়ার শক্তি নেই শরীরে। ঠিক আছে, ঘুমাও। ঘুম ভাঙলে কল দিও আমাকে। রায়দা হ্যাঁ না কিছু না বলেই কল না কেটে ফোন রেখে চোখ বন্ধ করে ফেলে। সায়ন বিষয়টা বুঝতে পেরে কল কেটে দেয়। কল কেটে সায়ন নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রায়দার চোখ জোড়া ঘুমে প্রায় লেগে এসেছে। তখন দরজায় জোরে জোরে নক করার শব্দ হয়। ঘুম ঘুম চোখে রায়দা এগিয়ে যায় দরজা খুলতে। দরজা খুলে দেখে এক মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। রায়দাকে দেখে মহিলা চোখ মুখ কুঁচকে তাকায়। রায়দার পরনে থাকা গেঞ্জি আর হাঁটু পর্যন্ত প্যান্টটা দেখে ওনার ভালো লাগেনি। বিষয়টা রায়দা তার চোখ দেখে আন্দাজ করে নেয়। কে তুমি এখানে কি করো? মহিলাটি বলে ওঠে। হুট করে অযাচিত প্রশ্নে রায়দা অবাক হয়। আন্টি কি কাউকে খুঁজছেন? আমি এই ফ্ল্যাটে থাকি। রায়দা অপ্রস্তুত হয়ে উত্তর দেয়, আমি আফরিনকে খুঁজতেছি। আফরিন ভিতরে থাকলে ডাক দাও। মহিলাটি আবারও বলে, সরি আন্টি, এই নামে কেউ এখানে থাকে না। আপনি হয়তো ভুলে এই ফ্ল্যাটে খুঁজতে এসেছেন। এই ফ্ল্যাটের মালিক তো ইমতিয়াজ। অপরিচিত মহিলার মুখে এমন কথা শুনে রায়দা অবাক চোখে তাকায়। আমি সামনের ফ্ল্যাটে থাকি। ইমতিয়াজ আমারে চিনে, তবে আফরিন আমাকে চিনে ভালো করেই। মহিলাটির কথাগুলো এবার রায়দার মাথায় এলোমেলো ভাবে ঘুরতে থাকে। সামনের ফ্ল্যাটে তাকালে দেখে সেদিন যে কাজের মেয়েটা এসেছিল ও দাঁড়ানো। তুমি ইমতিয়াজের কি হও? ওর স্ত্রী আফরিন কোথায়? কি যাতা বলছেন? অনেকক্ষণ ধরে আপনার আজগুবি কথা শুনছি। তার মানে এইটা না যে যা বলবেন আমি চুপচাপ করে শুনবো। আমি ইমতিয়াজের একমাত্র স্ত্রী। রেগে কথাগুলো বলে রায়দা। খালাম্মা, আপনারে কইছিলাম না বেটাই আবার বিয়া করছে? দেখেন বিশ্বাস হইল তো? আহারে, আগের বউটা কত ভালো আসছিল, সেই বউরে রাইকা এইটা কি বিয়া করছে বেটাই? কাজের মেয়েটা এসে বলে, ইমতিয়াজ ওর স্ত্রী আফরিনের সাথে এই ফ্ল্যাটে থাকে। কয়েক মাস আগেই আফরিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট ছিল। ইমতিয়াজ তো ফ্ল্যাটে থাকতোই না, কাজের বাহিরে থাকতো, আর মাঝে মাঝে এসে আফরিনকে দেখে যেত। একা একা মেয়েটা কষ্ট হয়, তাই আমি এসে ওর দেখাশোনা করতাম। মাস 3 আগে আমার মেয়ে অসুস্থ হলে
আমি ওর বাসায় বেড়াতে চাই। তখন আফরিনের সাথে আমার শেষ দেখা হয়। যেদিন ফিরে কাজে মেয়েটাকে পাঠিয়েছিলাম আফরিনের খোঁজ নিতে, কিন্তু ও এসে জানায় আফরিন নেই, ওর বদলে অন্য এক মেয়েকে দেখছে। গতকাল এসেছিলাম ঘটনাটা যাচাই করতে, কিন্তু দরজা তালা দেওয়া ছিল, তাই তো আজকে আবার এলাম আফরিনকে খুঁজতে।